পৃথিবীর 7টি আশ্চর্য আমরা অনেকেই জানি, কিন্তু পৃথিবীর 8ম আশ্চর্য হিসাবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রকে ধরা হলে ভুল কিছু বলা হবে না। জাতীয় পরিচয়পত্র ঠিক করতে গিয়ে জাতীয় পরিচয়পত্রের ভুল নিয়ে যে কত বিভ্রান্তি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা বড় ঘটনা জাতীয় পরিচয়পত্র, সেটা শেয়ার করার চেষ্টা করব বলতে চাই আজকের পর্বে। বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, অনাচার, অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই। সাথে আছি আমি তামিম হুসাইন শাহ। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক, বাংলাদেশের সাধারণ যে কোনো সেবা আমাদের পাওয়াটা নাগরিক অধিকার। এটার জন্যই আমরা সরকারকে নির্বাচিত করে থাকি। সরকারের বিভিন্ন পদস্থ যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এই কাজটার জন্যই কিন্তু কাজ করে থাকেন। আমাদের নাগরিক অধিকারের যে মূল জায়গাটা, নাগরিক পরিচয়পত্র যে মূল জায়গাটা, জাতীয় পরিচয়পত্র আমাদের, এটা হচ্ছে একটা মানুষের পরিচয়পত্র। একটা মানুষকে কিভাবে চিনবেন, কিভাবে জানবেন, সেটা কিন্তু একটা এনআইডি কার্ডের মাধ্যমেই হচ্ছে আপনাকে চেনা যায় যে আমি তামিম, আপনি ইয়াসিন, আপনি রফিক, আপনি বরকাত, আপনি জব্বার, আপনি হাসিনা। এটা কিন্তু আপনার এনআইডি কার্ডের মাধ্যমেই বোঝা যাওয়ার কথা। এখন আপনার এনআইডি কার্ডে যদি হাসিনার জায়গায় হসিনা থাকে তাহলে বিষয়টা কেমন হবে? তার জন্ম হয়েছে 1971 সালে, আপনাকে দেওয়া হলো আপনার জন্ম হয়েছে 1991 সালে, সাথে জায়গায় 9 হয়ে গেছে, বা 1981 সালে। শুধুমাত্র হচ্ছে আপনার তেমন কিছুই ঘটেনি, এখানে সাথে জায়গায় 8 হয়ে গেছে, একের পার্থক্য। কিন্তু একের পার্থক্যে আপনার যে 10 বছর বয়স বেড়ে গেছে, 10 বছর বয়স কমে গেছে, এই ধরনের যে জটিলতায় আপনি ভুগছেন, এই সমস্যার সমাধান কে করবে? অবশ্যই রাষ্ট্রের করা দরকার। ভুল মানুষের হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, ভুল হবে, কিন্তু এই ভুলের সমাধান কে করবে? যাদের কাছে দায়িত্বটা আছে তারাই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ভুল হয়নি আর ভুল সংশোধন করতে গিয়ে ভোগান্তিতে পড়েনি এমন মানুষের সংখ্যা হাতে গোনা। যেমন বেনজির, সরকারি হওয়ার সাথে সাথে সে বেসরকারি পাসপোর্ট করতে পারে। এই ধরনের বেনজির ছাড়া নজিরবিহীন এই সমস্যার সমাধান কেউ করতে পারেনি। কি ধরনের ভোগান্তিতে পড়তে হয়? আপনার এই নেই, সেই নেই, আপনি আনো কেন, কেমন, আপনার চেঞ্জ হয়েছে কেন, আপনার নাম চেঞ্জ হয়েছে কেন, আপনার নাম হাসিনা না, আপনি হসি নেই, আপনি নতুন করে হচ্ছে কোনো সমস্যা আছে এই জন্য চেঞ্জ করতে যাচ্ছেন। আরে ভাই, আমি তো আমার পরিচয়পত্র ঠিক মতো দিয়েছি। আপনার যারা কর্মকর্তা ছিলেন, অদক্ষ কর্মী দিয়ে আপনি কাজ করেছেন, সেই অদক্ষ কর্মী আপনার এই কাজগুলো করতে পারেনি। এটা কেন আপনি বিবেচনা আনেন না? এটা কেন আপনি সমাধান করেন না? এটা কেন আপনি সিদ্ধান্ত নেন না? একটা মানুষের এই ভুল সংশোধন করতে গিয়ে কতদিন লাগতে পারে? একটা মানুষকে ধরেন আমি হচ্ছে আমার পরিবর্তন করব, আমার নাম পরিবর্তন করব, আমার নামের একটা বড় পরিবর্তন ছিল, যে পরিবর্তনটা আমার প্রয়োজন ছিল। এখন এই নামের পরিবর্তনটা করতে গেলে কি যাচাই করতে হয় যে আসলে আমার নাম এটা কিনা, এটার কোনো প্রমাণপত্র আছে কিনা, প্রমাণপত্র থাকলে সেগুলো ভ্যালিড কিনা, এগুলো যাচাই করা। এবং সর্বোচ্চ যেটা করা যেতে পারে, সর্বপর্যায়ে মানে হচ্ছে একেবারে শেষ আমাকে যাচাই করবার জন্য, সেটা হচ্ছে আমার এলাকা ভিত্তিক খোঁজ খবর নেওয়া, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ইত্যাদির মাধ্যমে, যে আমি আসলে বা স্থানীয় থানার মাধ্যমে যে আমি আসলে এই নামটা আমার কিনা বা আমার এলাকার মানুষ জানে কিনা। এইটুকুই তো। এটুকু করতে কতদিন সময় লাগতে পারে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর বা 2 বছর? 9 বছর সময় লেগেছে আমার এনআইডি কার্ডের সংশোধন করবার জন্য। প্রত্যেকটা জায়গায় ভুল দেয়া, প্রত্যেকটা জায়গায় সমস্যা করা। কিছু ভুল আমারও হয়তো বা ছিল, নাগরিক হিসেবে বুঝতে পারিনি, কারণ এই ধরনের সেবাগুলোর ক্ষেত্রে নাগরিকরা আসলে কি ধরনের ডকুমেন্ট দিবে, নাগরিকরা কি ধরনের সমস্যায় পড়তে পারে, এই সচেতনতা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে নেই। যে আপনি কী ধরনের ডকুমেন্ট দিবেন, কী ধরনের সমস্যায় পড়তে পারেন পরবর্তীতে, বা আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে, এই ধরনের কোনো ধরনের দিক নির্দেশনা কিন্তু কোথাও নাগরিকদেরকে ফলো করে বলা হয় না। হ্যাঁ, কিছু হয়তো দিক নির্দেশনা তাদের ডকুমেন্টেশনে আছে, কিন্তু সেগুলো কিন্তু নাগরিকরা জানেন না স্বাভাবিকত। বা যারা হচ্ছে এখন আমাদের সময় যারা ছিলেন, এখন অনলাইন অ্যাভেলেবেল, যে কেউ সহজে জেনে নিতে পারে, কিন্তু আমাদের সময়টা তো অনলাইন অ্যাভেলেবেল ছিল না। যখন আমরা এনআইডি কার্ড করেছি তখন অনলাইন অ্যাভেলেবেল ছিল না, এবং একটা পর্যায়ে দেখা গেছে যে যেটা হচ্ছে তাদের কর্মকর্তা কর্মচারীরা বলেছেন আমরা সেভাবেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছি। তো আমার নামের হচ্ছে বিরাট একটা পার্থক্য, পুরো নামটাই চেঞ্জ হবে এরকম একটা বিষয়। আমার ডাক নাম যেটা ছিল, আমার হচ্ছে যেহেতু স্থানীয় কর্মকর্তারা, স্থানীয় স্কুলের শিক্ষকরা কাজগুলো
করে থাকেন, ইউনিয়ন পরিষদ থেকে করে থাকেন, তো ইউনিয়ন পরিষদে হচ্ছে বলা হয়েছে জন্ম নিবন্ধন করবার জন্য, তার একটা জন্ম নিবন্ধন করে দিয়েছে হচ্ছে আমার ডাক নামে, সেটা আমার নামের সাথে মিল নাই। এমনি তো ফুল নাম দিয়ে হচ্ছে ওদিকে সার্টিফিকেটগুলো আমার হয়ে যাচ্ছে। সেই হচ্ছে ইউনিয়ন পরিষদ যেই হচ্ছে জন্ম নিবন্ধন দিয়েছে সেটার মাধ্যমে আবার শিক্ষক, সেটার মাধ্যমে আইডি কার্ডের আবেদন করে দিয়েছেন প্রাইমারি শিক্ষক। তো এইভাবেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে, যেটা কোনো যাচাই বাছাই করা হয়নি, তিনিও যাচাই বাছাই করেননি, তিনি চেষ্টা করেননি বা তিনি বলেননি যে আসলে তথ্যগুলো সঠিকভাবে দেন বা সার্টিফিকেটগুলো প্রোভাইড করেন। না করার কারণে কিন্তু জটিলতা তৈরি হয়েছে। তো যখন একটা পর্যায়ে আমার সার্টিফিকেটগুলো ভ্যালিড হতে থাকলো, সার্টিফিকেটগুলো বাড়তে থাকলো, তখন যখন আমি এনআইডি কার্ড শো করতে থাকলাম সার্টিফিকেটের সাথে, তখন তো মিলে না। এই দেখা গেছে তারিখে মিলে না, দেখা যাচ্ছে ঠিকানায় মিলছে না, বাবা মার নামে মিলছে না, মিলছে না নিজের নামে, এই ধরনের নানান জটিলতা। আমি আবেদন শুরু করলাম 2014-15 সালের ঘটনা, সেটা আজ থেকে 9 বছরের বেশি সময় হবে, 9-10 বছর, প্রায় 14-15 সালের ঘটনা। সেটা আমি চেষ্টা শুরু করলাম যে কিভাবে আমার এই সমস্যাটা সমাধান করা যায়। তো প্রাথমিক পর্যায়ে আমরা ব্যাংকে টাকা পয়সা জমা দিতে বললো, সেখানেও বললাম, সেখানে গিয়ে টাকা পয়সা জমা দিলাম সেটাকে সমাধান করবার জন্য। কিন্তু আলটিমেটলি যখন হচ্ছে উপজেলা পরিষদে গেলাম, তারা বললেন যে আসলে এটা সমাধান হবে না। সমাধান হবে না কেন? সমস্যা দেরি হতে পারে, যাচাই হতে পারে, সমস্যার সমাধান হবে না কেন? সমস্যা তো হয়েছে, তো সমাধান হবে না। কি করতে হবে? প্রমাণপত্র লাগবে এইচএসসির। আমি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, মাদ্রাসার সার্টিফিকেটগুলো তারা ভ্যালিড হিসেবে ধরবে না, সেই সার্টিফিকেটগুলো কোনো কাজে আসবে না, সংশোধনের ক্ষেত্রেও কাজে লাগবে না। এটা কিন্তু নাগরিক সেবার আরেকটা মূল জায়গা, যে আমি শিক্ষা প্রতিষ্ঠানে আছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সনদগুলো যেগুলো অনলাইন ভিত্তিক সনদ, সেগুলো আমাকে ভ্যালিড হিসেবে ধরছে না। এটা আরেকটা জায়গা, এটা পরে একসময় আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। তবে সেগুলো হবে না, তখন কি করতে হবে? আমাকে জেনারেল থেকে আমাকে হচ্ছে জেনারেল যেই সার্টিফিকেটগুলো আছে সেগুলো নিতে হবে। আমি শুরু করলাম, আমি এইটে পরীক্ষা দিলাম, এইটে পরীক্ষা দেওয়ার পরে আবার আবেদন করলাম, তারা বললো যে এইটি পরীক্ষার মাধ্যমে এটা সমাধান হবে না। কি হতে হবে? আমাকে হচ্ছে ক্লাস 10-এ যে এসএসসি পরীক্ষা আছে সেটার মাধ্যমে সেটা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আমি আবার সেই এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়াটা তো হচ্ছে ভিন্ন কাজে, কিন্তু ভিন্ন পরিকল্পনায় শিক্ষাগত বিষয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করবার জন্য। কিন্তু যখন আমি এসএসসি শেষ করে আবার আবেদন করলাম, তারা হচ্ছে আমাকে আবার একটা হচ্ছে ধরিয়ে দিলেন। আমি হচ্ছে উপজেলায় গেলাম, সেখান থেকে তারা বললেন যে হচ্ছে এমনিতে তো আমি যোগাযোগ করছি নানানভাবে, কোনোভাবে সমাধান হচ্ছে না, বছরের পর বছর আমি আবেদন করে রেখে দিচ্ছি, কোনো সমাধান আসছে না। উপজেলায় যোগাযোগ করার পরে যেহেতু হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদে আমাদের পরিচিত চেয়ারম্যান ছিলেন, উনি বলে দিলেন আমাদের হচ্ছে উপজেলা পরিষদে, সেখানে আমি গেলাম। উপজেলা পরিষদ যাওয়ার পর উপজেলা পরিষদ কর্মকর্তা আমাকে দেখলেন, সার্টিফিকেট দেখলেন, সব কাগজপত্র দেখলেন, হ্যাঁ সব ঠিক আছে। উনি বললেন আমার হচ্ছে ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, মেসেজ চলে যাবে। আমি বেরিয়ে আসলাম, বেরিয়ে আসলে 10 মিনিটের মাথায় আমার ফোনে মেসেজ চলে আসলো। আমি তো মহা খুশি, আলহামদুলিল্লাহ আমার সব সমাধান হয়ে গেছে। কিছুই সমাধান হয়নি। আমি আসার পরে যখন এনআইডি কার্ড ডাউনলোড করলাম, তখন দেখলাম যে আমার বাবা মার যেহেতু আইডি কার্ডের হচ্ছে আমি সত্যায়িত করে নিয়ে গেছিলাম, শুধুমাত্র বাবা মার আইডি কার্ডের সমস্যাটা সমাধান করে দিয়েছে। আমার জন্ম তারিখ পরিবর্তন হয়নি, আমার ঠিকানায় ভুল রয়েছে, সেটা ঠিকানায় সঠিক ঠিকানা ছিল, সেটার একটা ভুল শব্দ সেটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমার নামের পরিবর্তন হয়নি। আরেক ভোগান্তি। এখন কি করা যায়? আবার আবেদন করবার চেষ্টা করলাম, এবার নতুন করে নিজে সমস্ত ব্যবস্থাপনা করলাম যাতে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে আমাকে না হয়। সমস্ত ব্যবস্থাপনা করলাম, অনেকের সাথে যোগাযোগ করলাম যে কিভাবে করতে হবে। তারা আমাকে হচ্ছে দিক নির্দেশনা যে আমি হচ্ছে এফিডেভিট, কোর্ট থেকে এফিডেভিট করে আনলে আমি এটাকে সমাধান পেতে পারি। আমি কোর্ট থেকে এফিডেভিট করে আনলাম যে আসলে একটা ঘোষণাপত্র যে আমার নামই এটা, আমার এই সার্টিফিকেট আছে, এই প্রমাণপত্র আছে, আমার নাম এটা, আমার জন্ম তারিখ এটা, সমস্ত কিছু আমি হচ্ছে কোর্ট থেকে করে আনলাম। কোর্ট থেকে করে আনবার পরে এবার হচ্ছে আবেদনের পালা। আমি আবার আবেদন করতে গেলাম। আবেদন করার পরে এটা হচ্ছে 2022 সালের ঘটনা হবে। আমি আবার নতুন করে আবেদন করলাম। 2022 সালের এই আবেদন আমি করবার পরে যখন সমস্ত কিছু আমি সাথে আরেকজনকে নিয়ে বসলাম, যাতে হচ্ছে আমার যদি ভুল হয় তাহলে তার তো ভুল হবে না। তো এই ভুল যাতে না হয়, আরেকজনকে নিয়ে যত কাগজপত্র আছে, যত আবেদন আছে সব আমি সম্পন্ন করে ফাইনালে ক্লিক করলাম। ফাইনালে ক্লিক করবার পরে কি হয়েছে জানি না, ভুতুরে হচ্ছে ওয়েবসাইট আমাকে যেই কাগজটা প্রোভাইড করলো সেখানে আমার জন্ম তারিখের কারেকশনই আসে নাই। অথচ আমি কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা কারেকশন, যেহেতু আমার দরকার এগুলা, আমি দেখে দিয়েছি, আরেকজনকে দেখে তারপর কনফার্ম করে দিয়েছি, আসলো না। এরপরে আমাকে কি করতে হলো যে আমি তো কোথাও কোনো সিরিয়াল পাচ্ছি না, কিছু পাচ্ছি না, কিভাবে করতে হবে? আমি যোগাযোগ করলাম
অনেক খোঁজে। কর্মকর্তার এখন আছেন কিনা উনি জানি না। 2022 সালে আমি হচ্ছে তাকে নির্বাচন করলাম, যে হচ্ছে তার মাধ্যমে আমি কাজটা করাবো। সে আমার কাছে বললো যে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ, এখানে তাকে হচ্ছে খুশি করতে হবে, নানান বিষয় আছে। শেষ পর্যন্ত 40,000 টাকায় ওনাকে আমি কনফার্ম করলাম। 40,000 টাকা দিলে উনি আমার এই আইডি কার্ডটা সমস্যার সমাধান করে দিবে। 15 দিন থেকে 1 মাস সময় লাগবে, সমস্যার সমাধান করে দিবে। ঠিক আছে, তাকে দিব। তাকে টাকা অগ্রিম দিতে হবে, নয়তো সে করবে না। তার বিশ্বস্ততা কি? কোনো ধরনের বিশ্বস্ততা নেই। তাকে আমি টাকা দিব কি দিব না এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে অনেকদিন কাজটা অফ রাখলাম, দিলাম না। এরপরে আরো একজনকে পাইলাম, সে কোনো কর্মকর্তা না, কিন্তু তার কর্মকর্তাদের সাথে পরিচিত আছে, লিয়াজও আছে, সে করতে পারবে। সে নিবে 15,000 টাকা। এখন 15,000 টাকা দিয়ে ঠিক করব, তাকে কিছু টাকা অগ্রিমও দিয়ে দিলাম। ঠিক আছে, করেন। সে অগ্রিম টাকা নিয়ে আমাকে শুধু জানালো যে আমার ফাইলটা হচ্ছে কোন ক্যাটাগরিতে আছে। সেই ক্যাটাগরি আমি দেখতে চাইলাম। দেখতে গিয়ে খোঁজ খবর নেওয়ার পরে আমি সেই অফিস খুঁজে পেলাম। অফিসে আমাকে কি করতে হবে? ইন্টারভিউ দিতে হবে। আমার ফাইলটা জমা পড়েছে গ ক্যাটাগরি। ঢাকাতে যে অফিস আছে আগারগাঁয়ে, সেখানে আঞ্চলিক জাতীয় নির্বাচন অফিস যেটা রয়েছে, সেই অফিসে কিন্তু আমার ইন্টারভিউ। আমি সকল ডকুমেন্ট যা যা প্রয়োজনীয় আমার সেই এফিডেভিট থেকে শুরু করে যা যা আছে সব ডকুমেন্ট নিয়ে আমি তাদের কাছে গেলাম। এখন তারা বিভিন্ন প্রশ্ন করছেন যে কেন আমি আমার জন্ম তারিখে আবেদন চাইলাম না। তো আমি বললাম বিষয়টা, যে এই প্রক্রিয়া তারা আমাকে দোষারোপ করছেন যে আমি সেটাকে আবেদন করিনি। আমি আমার দোষ মেনে নিলাম যে ঠিক আছে, আমি আবেদন করিনি। এখন কি করতে হবে আমাকে? কোনো সমাধান তারা দিচ্ছে না। অনেকক্ষণ বসে থাকবার পরে অফিসার বললেন যে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমরা একটা তদন্ত পাঠাচ্ছি আপনার উপজেলায়। আচ্ছা, এই যে তদন্তের বিষয়টা, এই তদন্তটা তারা জানতে চাচ্ছেন যে আমার নামে কোনো মামলা ইত্যাদি এই জাতীয় কোনো কিছু আছে কিনা, যার কারণে আমি নাম পরিবর্তন করতে চাচ্ছি। আসলে এটা ভ্যালিড রিজন, আমি এটাকে ভ্যালিড হিসাবে ধরে নিলাম। এটা তারা পরীক্ষা করবেন, তারপরে নামটা চেঞ্জ করার প্রক্রিয়া আনবেন। এখন যে বিষয়টা, এই যে আমাকে তিনি যাচাই করবেন, এই যাচাইটা এই আধুনিক বাংলাদেশে, আমরা ডিজিটাল বলে চিল্লাচ্ছি, এই আধুনিক বাংলাদেশে এসে কেন ম্যানুয়ালি করতে হবে? কেন অনলাইনে আমার নামে সার্চ দিলে পাওয়া যাবে না যে আমার নামে কোনো মামলা আছে কিনা, বা তাদের অথরিটি থাকবে না? এই ধরনের তদন্ত কেন আমাকে সশরীরে করতে হবে? ঠিক আছে, সশরীরে করব। তারা আমাকে বললো যে 10 দিনের মধ্যে, আগামী 10 দিনের মধ্যে ফাইল চলে যাবে। 10 দিন পরে গিয়ে আপনি যোগাযোগ করবেন। আমি 10 দিন না, 12 দিন 15 দিন পরে যোগাযোগ করলাম উপজেলায় যাওয়ার পরে তারা বলে দিলেন যে আসলে তাদের কাছে কোনো ফাইল আসেই নেই তদন্তের জন্য। তাহলে ফাইল কোথায় গেল? অবশ্যই মিডল পর্যায়ে কোনো এক জায়গায় আটকে আছে ফাইলটা, যেটা ছুটছে না। এটা ছোটার জন্য কি করতে হবে? অবশ্যই যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তারা জানেন যে আমাকে কোনো কর্মকর্তাকে ধরতে হবে বা কোনো দালালকে ধরতে হবে, যার মাধ্যমে টাকা পয়সা দিয়ে ফাইলটা ছোটাতে হবে। আমি তো নাছর বান্দা, আমি এটা করব না। দেখা যাক কত দূর হয়। আমি আবার নির্বাচন অফিসে গেলাম, সেখান থেকে আবার যোগাযোগ করলাম। তারা বললো যে ফাইল চলে গেছে। আমি আবার গিয়ে অফিসে যোগাযোগ করলাম উপজেলা পরিষদে। তারা বললো যে ফাইল আসেনি। এরপরে কি করার, সমস্ত তাদের ওখান থেকে লিখিত নিয়ে আসলাম যে আমার ফাইল যায়নি এখন পর্যন্ত। আবার নির্বাচন অফিসে গেলাম। আবার নির্বাচন অফিসে যাওয়ার পরে 2023 সালের ঘটনা এটা। তখন তারা বললেন যে ফাইল গেছে ইত্যাদি ইত্যাদি, তারা একটা তথ্য দিলেন। তো তারপরে শেষ সময়টা চলে এসছে 2024-এর ফেব্রুয়ারির দিকে। আমি আবার উপজেলায় যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে তারা বললেন যে তদন্ত এসেছে, এখন তদন্ত লিখতে হবে। তারা সকল ডকুমেন্ট আমাকে চাইলো, আমি সকল ডকুমেন্ট দিলাম। এখানেও নানান ধরনের ঝামেলা, যে আসলে ডকুমেন্ট ঠিক কিনা ইত্যাদি কিনা সব তারা চেক করে দেখলেন, হ্যাঁ ঠিক আছে। এখন তদন্ত লিখতে হবে। তদন্ত লেখা উপজেলা, আলহামদুলিল্লাহ এখন যিনি উপজেলা পরিষদে এই দায়িত্বটা পালন করেন, নির্বাহী অফিসার যিনি আছেন, তাসনিম সাহেব খুবই আন্তরিক মানুষ, ভালো মানুষ। উনি এই কাজটা আন্তরিকতার সাথে দেখার চেষ্টা করলেন এবং উনি আমার ডকুমেন্টগুলো চাইলেন একটা তদন্ত লেখার জন্য। আমি দিয়ে আসলাম, তদন্ত লিখলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে সময় ওনার একটা ট্রেনিং পড়ে যায়, যার কারণে কিন্তু আর আমি সেই ফাইলটা সরাতে পারলাম না। 2 মাসের দীর্ঘ ট্রেনিং। সেই ট্রেনিং শেষ করবার পরে আমি আবার সেটাকে ওনার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে এবার আমি ওনার থেকে তদন্ত সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সাইন করিয়ে সম্পূর্ণ কাজ করে আসলাম। ওনারা বললেন যে 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। আমি ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। গত রোজার ঈদের পরের ঘটনা।
আমি 1 সপ্তাহ পরে যোগাযোগ করলাম। যোগাযোগ করবার পর ওনারা বললেন যে হ্যাঁ, ফাইল চলে গেছে, আমি এবার যোগাযোগ করতে পারি। কোরবানির ঠিক আগ মুহূর্তে 5 জুন আমি আবার নির্বাচন অফিসে যাই, ঢাকা অফিসে, আরগাগায় যেটা অফিস অবস্থিত। সেখানে গিয়ে আমি যাচাই করবার চেষ্টা করি যে আমার ফাইলের কী অবস্থা। সেখানে আবার ইন্টারভিউ দিই, তিনি আবার ইন্টারভিউ নেন অফিসার, যে কী সমস্যা হয়েছিল আবার সেগুলো জানাই। জানানোর পরে এই ভোগান্তি তো কিন্তু এখনও শেষ হয়নি। আমি আবার জানানোর পরে তিনি একটা পর্যায়ে বললেন যে তদন্ত আসছে, কেন পরিবর্তন, ঠিক আছে। উনি বললেন যে আমার মোবাইলে SMS চলে যাবে। কিন্তু এই SMS তো ভাই আর আসে না। জীবনে কত SMS আসে, কত চাল ডাল তো সারাদিন SMS দিতে থাকে। তারপরে সিম কোম্পানির SMS, গভর্নমেন্ট SMS, উন্নয়ন হয়ে বাংলাদেশে একবার মহাকাশে চলে গেছে এমন SMSও আসে, কিন্তু আমার NID ঠিক করার কিন্তু SMS আসে না। আমি ঈদের পরে আবার যোগাযোগ করলাম, আবার সেই ইন্টারভিউ ফেস করতে হলো। এবার আবার জিজ্ঞেস করছেন যে কী কী সমস্যা হয়েছে। একজন কর্মকর্তা একজন মানুষকে দেখলে অন্তত না মনে থাকতে পারে, ফাইলটা কবে এসেছে, কি হয়েছে, ফাইলটার আপডেট কি, সেটা দেখলে তো মনে পড়তে পারে। তিনি আবার আমার ইন্টারভিউ নিলেন যে কেন, কি হয়েছে, কেন চেঞ্জ করতে চাই, কি সমস্যা, কেন আবেদন করি না ওইটা, কেন ওইটা করেছি, নানান জিজ্ঞাসার পরে উনি আবারও বললেন যে মেসেজ চলে যাবে। তা আমি এবার নাসরবান্দার মতো একদম সবিনয় অনুরোধ করলাম তাকে, স্যার আমি তো উনি একজন BCS ক্যাডার হবেন সম্ভবত। তো সম্মানের সাথে বললাম, তার সম্মান বজায় রেখে, স্যার আমি তো অনেক দিন যাবত এখানে ঘোরাঘুরি করছি, দীর্ঘ 9 বছর সময়, আর আমি কুরবানির আগে গত 5 জুন একবার ইন্টারভিউ দিয়ে গিয়েছিলাম, সকল ডকুমেন্ট এখন আমার আছে, তদন্ত আছে, এটা তো অটোমেটিকলি হয়ে যাওয়ার কথা। আমি ইন্টারভিউ দেওয়ার পরেও কিন্তু আমার এটা এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। আপনি আজকেও বলছেন, তখনও বলেছিলেন মেসেজ চলে যাবে, আজকেও আপনিই বলছেন মেসেজ চলে যাবে। এই মেসেজ কি আদৌ আসবে? উনি তারপরে আমাকে আশ্বস্ত করলেন যে চলে যাবে, এবার আপনি যান। আমি ফিরে আসলাম। ফিরে আসার পরে আমি দেখলাম যে আসলেই মেসেজ চলে এসেছে, প্রায় 10 মিনিটের মাথায় মেসেজ চলে এসেছে। এবার নামটা ঠিক হলো। এবার তারা কিন্তু চাইলেই, আমার যেহেতু সকল ডকুমেন্ট ছিল, আমি যেহেতু আবেদন করেছি তাদের ওখানে, চাইলেই কিন্তু এই ফ্যাসিলিটি আমাকে দিতেই পারতো, যেহেতু ধরনের তার কারেকশন আছে সবগুলো করে দেওয়া। সেটাও তারা করলো না, আমাকে আবার আবেদন করতে হলো। আবার আবেদন করে শেষ পর্যায়ে 2024 সালে জুলাই মাসে এসে আমি এই আবেদন ফাইনাল করতে পারলাম, যে ফাইনালি আমার NID কার্ডটা ঠিক হলো। আমার জন্ম তারিখ থেকে শুরু করে, নাম থেকে শুরু করে সবই ঠিক হয়েছে। দীর্ঘ 9 বছরের এই পথ চলায় কত ধরনের ভোগান্তি, কত ধরনের মানুষের সাথে কথা, কত ধরনের হবে না না শোনা, তার ইয়াত্তা নেই। এই যে হবে না যে বিষয়টা বলেন সরকারি কর্মকর্তারা, সরকারি সার্ভে হবে না যে বিষয়টা বলেন, এটাতে নিষেধাজ্ঞা আনতে হবে। নাগরিক সেবায় হবে না বলতে কোনো শব্দ আসবে না, সবই হবে। বাংলাদেশে যদি একজন DIG, যিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, র্যাবের প্রধান ছিলেন, তার যদি সরকারি পাসপোর্টের বদলে বেসরকারি পাসপোর্ট হতে পারে, তাহলে একজন নাগরিক কেন সবার সুবিধা পাবেন না? একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যার এই ধরনের জালিয়াতি হতে পারে, তাহলে একজন নাগরিক সাধারণ সেবা নিতে গিয়ে, তার সংশোধন করতে গিয়ে কেন পাবেন না? এই যে দীর্ঘ যে সমস্যাটা, এই সমস্যা কিন্তু শুধুমাত্র আমাকে পোহাতে হচ্ছে এমন না, এমন নানান মানুষ আছেন যারা 9 বছর না আর বেশি সময় ধরে এই সমস্যায় ভুগছেন, বছর বছর এই সমস্যায় ভুগছেন, নানান ধরনের ভোগান্তির সমস্যায় ভুগছেন, নানান ধরনের সেবা থেকে তারা বিচ্যুত হচ্ছেন, বিদেশ যেতে পারছেন না, যে কোনো কাজ করতে পারছেন না। আমরা এর আগে শুনেছি যে তিনি মুক্তিযোদ্ধা ভাতা পর্যন্ত পাননি, বিনা চিকিৎসায় মারা গেছেন শুধুমাত্র NID সমস্যার কারণে। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, তার NID কার্ডে বয়স দেওয়া হয়েছে 1971 সাল। এটা কি তিনি নিজে ইচ্ছাকৃত করেছেন? কখনোই না। যারা কর্মকর্তা ছিলেন তারাই ভুলটা করেছেন, তারাই সমস্যাটা করেছেন, এবং তারাই সেই সমস্যাটা সমাধান করবার জন্য নানান ধরনের বাহানা খুঁজেছেন। একটা পর্যায়ে যখন আমি কাজগুলো করছিলাম, তখন একটা রিসার্চ করে একটা জিনিস দেখলাম যে যারা নিম্ন পর্যায়ের কর্মকর্তা আছেন, তারা কিন্তু এই ভুলগুলো ইচ্ছাকৃত করেছেন। আমি ব্লেম দিচ্ছি না, আমি যেই কাজগুলো আমার মাধ্যমে আমি কাজ করেছি এখানে, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে তারা কেন করেছেন, যে এই ভুলগুলো থাকবে, সেই সময় উনি 2 বছর 4 বছর 5 বছর পরে এইগুলো সমাধান করতে আসবে, তখন আমরা বড় পর্যায়ের কর্মকর্তা থাকবো, তখন সেগুলো থেকে বেনিফিটেড হতে পারবো। ইচ্ছাকৃত ভুল এগুলো যদি বলে কেউ যে অনিচ্ছাকৃত ভুল, তাহলে এত ভুল অনিচ্ছাকৃত হতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ID কার্ডে কোনো না কোনো ভুল রয়েছে। আমি যেটি শুরুতে বলছিলাম যে একটা NID কার্ড, বাংলাদেশে একটা NID কার্ড পৃথিবীর শুদ্ধ হওয়া, পৃথিবীর 8ম আশ্চর্যের
হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য, যে এই এনআইডি কার্ডটা একদম সঠিক আছে, কোনো সমাধান নেই, কোনো সমস্যা নেই। তো এই ধরনের ভোগান্তি থেকে বাংলাদেশের মানুষকে বেরিয়ে আসার জন্য কাজ করতে হবে আগামী সরকারকে। তত্ত্বাবধানে যারা রয়েছেন, অন্তর্বর্তীকালীন রয়েছেন, তারাও এই ধরনের বিষয়গুলো নজরে এনে এই ধরনের বিষয়গুলো, সমস্যাগুলো সমাধান করতে পারেন, বা পরবর্তীতে যারা নেতৃত্বে আসবেন এগুলো সমস্যার সমাধান করতে হবে নাগরিক সেবায়। নাগরিক সেবা ভোগান্তি মুক্ত হবে। 9 মাস না, একটা আবেদন করার পর 9 দিন যাতে কাউকে অপেক্ষা না করতে হয়। কোনো ধরনের তদন্ত যা কিছু দরকার হোক না কেন সরকারি কর্মকর্তারা করতে বাধ্য, এবং তাদের যেই এই কর্মঘণ্টার যে লিস্ট, এটি দেখলে তো আপনি নাস্তার সময় আপনি যাবেন, তখন তাদের নাস্তার সময় হবে। আপনি নাস্তার সময় পেরিয়ে আবার যখন যাবেন লাইনে দাঁড়াবেন, তাদের লাঞ্চের সময় হবে। আবার যখন লাইনে দাঁড়াবেন, আজকের অফিস শেষ হয়ে যাবে। এই ধরনের ভোগান্তি তো অ্যাভেলেবেল, যেগুলো বাংলাদেশে শেষ করবার মতো নয়। তো এই এনআইডি তথ্যগুলো আজকে তুলে ধরলাম। পরবর্তীতে আরও বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই বিভিন্ন পর্বে, বিভিন্ন অকারেন্স নিয়ে কথা বলবো, সরকারি সমস্যাগুলো নিয়ে কথা বলবো, সরকারি সার্ভিসের সমস্যাগুলো নিয়ে সমাধানের আলোচনা করবো ইনশাল্লাহ। তো এনআইডি কার্ডের এই সমস্যায় যারা রয়েছেন তারা জানাবেন কমেন্ট করে, যারা এই সমস্যায় ভুগেছেন, কী কী সমস্যায় ভুগেছেন সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আশা করি এগুলো প্রশাসনের দৃষ্টিতে আসা উচিত, আশা করি সরকারের দৃষ্টিতে আসা উচিত। আসলে কিন্তু এগুলো সমাধানের চেষ্টা হবে, এবং সেই জন্য কিন্তু আপনাদেরকে জানাতে হবে। কেউ যদি এই ধরনের ভোগান্তির কথা বলতে চান, আপনারা নিজেরা বলতে চান কোনো পর্বে, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার কথাগুলো যা তুলে ধরবার। ভালো থাকবেন। আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, তারা কিন্তু আমাদের যেই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, আমরা একটা বিস্তারিত ভিডিও করেছি যে এই সমস্যাগুলো কোথায় হচ্ছে, কীভাবে সমাধান করা দরকার, সেখানে কিন্তু দেখে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।